আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে 11 নম্বর অধ্যায় তথ্য ও উপাত্ত। এই অধ্যায়ে আজকে পর্ব 7। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এই প্লেলিস্টে এই সকল পর্বগুলো সাজানো আকারে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো সেক্ষেত্রে আজকে আমরা পর্বর সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 11 এর এই যে 10 নম্বর প্রশ্ন থেকে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে 10 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। এখানে এই যে একটি সারণী দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে এই যে গড় মান নির্ণয় করব। তারপর বলছে উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো প্রথমে আমরা গড় মান নির্ণয় করব, তারপর আয়তলেখ আঁকবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা এই যে সারণী থেকে গড় নির্ণয় করব, তারপর আয়তলেখ অঙ্কন করব। তো গড় নির্ণয় করতে হলে আমাদের একটি ছক প্রয়োজন হবে। তো সেই ছকটি হচ্ছে এই প্রাপ্ত নম্বর, মধ্যবিন্দু, গণসংখ্যা এবং যে গণসংখ্যা গুণ মধ্যবিন্দু অর্থাৎ FI/XI এটা। তো এই যে প্রাপ্ত নম্বর, গণসংখ্যা এই সারণী থেকে দেখে বসাবো। আর মধ্যবিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি যে এই দুইটা শ্রেণী যোগ করব, অর্থাৎ 6 এবং 10 যোগ করব এবং এর যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুগুলো পেয়ে যাব। তো আই হোপ আমরা এগুলো পারি, আমরা পূর্ব ক্লাসে এগুলো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় জেনে এসেছি। তো তারপর এই যে FI/XI এখানে বলে দিয়েছে যে গণসংখ্যা এবং মধ্যবিন্দু এই দুইটা কলাম গুণ করব, এই যে 5 8 40। তো এই দুইটা কলাম যদি আমরা প্রতিটা ক্ষেত্রে গুণ করি তাহলে এই FI/XI এর মানগুলো পেয়ে যাব। তো তারপর কি করব, আমরা এগুলো মোট করব, তার যোগ করব। এখানে গণসংখ্যা হচ্ছে 145 অর্থাৎ n সমান, তারপর হচ্ছে সিগমা FI/XI এগুলো আমরা যোগ করলে পাবো 3380। তো তারপর আমরা কি করব, এই গড় নির্ণয় সূত্রটি লিখব যে সিগমা FI/XI বাই n। তো এটার মান হচ্ছে 3380 আর n এর মান হচ্ছে 145। তারপর আমরা যদি ভাগ করি, ভাগ করলে পাবো 23.31 প্রায়, এই যে প্রায় কত n লিখে দিব। তো এটাই হচ্ছে গড় নির্ণয়। তো আমরা গড় নির্ণয় করলাম, তারপর কি করব, এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব। তো এইটা তোমরা না দিলেও হবে, এই যে এখানে দেওয়া আছে এটা তোমরা স্কিপ করবে, এটা দিবে না। তো আমি এটা স্কিপ করলাম। তো তারপর এখানে এই যে প্রাপ্ত নম্বরে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, অর্থাৎ আমরা জানি যে আয়তলেখ অঙ্কনের জন্য এই যে প্রকৃত শ্রেণী সীমা এটা লাগে। এটাই হলে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। তো এই যে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা তোমরা এই প্রশ্ন দেখে দেখে বসাবে। আর এটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা পূর্বে ভিডিওতে বলেছিলাম যে এই যে এখানে একটি মাইনাস চিহ্নের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, অর্থাৎ হাইফেন যাকে বলি। এটার বাম সাইডে যে সংখ্যাগুলো অর্থাৎ এই যে 6 11 তারপর 16 21 এই সংখ্যাগুলো আমি তোমাদের এই যে মার্ক করে দিচ্ছি। এই সংখ্যাগুলোকে আমরা মাইনাস মাইনাস 0 পয়েন্ট অর্থাৎ 0.5 0.5 আমরা কি করব, বিয়োগ করব। আর এই হাইফেনের ডানের যেই সংখ্যাগুলো এগুলোর সাথে আমরা যোগ 0.5 যোগ করব। তো এটাই হবে এই যে প্রকৃত শ্রেণীর সীমা, এগুলো আমরা পারবো। তারপর এগুলো শ্রেণী সীমা বের করার পর কি করব, আমরা গ্রাফ কাগজ নিব। গ্রাফ কাগজ নেওয়ার পর এই যে গ্রাফ কাগজের ভূমি বরাবর এই যে দেখতে পাচ্ছ, এই ভূমি বরাবর আমরা এই অবিচ্ছিন্ন অর্থাৎ প্রকৃত শ্রেণী সীমা এগুলো সাজাবো। এগুলো কিভাবে সাজাবে, এই যে 5.5 থেকে 5.5 তারপর 10.5 এখান থেকে এই সংখ্যাগুলো লিখবো। এই যে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে এই সংখ্যাগুলো লিখবো। এই সংখ্যাগুলো লিখতে পারবো না, আমি যে এগুলো দাগ দিয়ে দিচ্ছি এই সংখ্যাগুলো আমরা এই গ্রাফ কাগজের অর্থাৎ ভূমি বরাবর সাজিয়ে লিখবো। এই যে এখানে দিয়েছে যে 5.5 10.5 অর্থাৎ এইভাবে লিখবো। আর আমরা লম্ব বরাবর ধরবো কি গণসংখ্যা। তো এখানে যে গণসংখ্যা তোমরা দেখবে যে গণসংখ্যা এখানে আছে যে 38 35। তো যদি তোমাদের গ্রাফ কাগজের যে কাগজটি সেটা যদি ছোট হয় তাহলে তোমরা প্রতি গড়কে 2 করে ধরে নিবে। তো এই যে এখানেও 2 করে ধরে নেওয়া হয়েছে। যদি তোমাদের গ্রাফ কাগজটি বড় হয় তাহলে তোমরা 1 গড় করেই ধরলে হবে। তো এখানে 2 গড় করে দেওয়া হয়েছে। তারপর এখানে যে 10 20 30 এইভাবে লিখবো। আর এখানে যে ওয়াই অক্ষ, এখানে এক্স অক্ষ, আর এখানে ধরবো কি 0।
তারপর আমরা গণসংখ্যা দেখে দেখে এখানে দাগগুলো দিয়ে দিব। তো এই যে প্রথমে হচ্ছে কত 5, তারপর 17। তো প্রথমে আমরা এই যে এই বাঙ্গা চিহ্নটি দিয়ে দিব প্রথম। তারপর কত বলছে 5। তো যেহেতু এখানে 2 করে দেওয়া আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এই হচ্ছে 6 এবং 4-এর মাঝখানে হচ্ছে 5। তো এই যে আমরা 5-এ দাগ দিব। তারপর হচ্ছে 17। তো এই যে হচ্ছে 17। তো এইভাবে আমরা দাগগুলো টেনে দিব। তো এই যে গণসংখ্যা দেখে দেখে তারপর এখানে কত 30, 38। তো এই যে এখানে হচ্ছে কত 30, তারপর যে 38। তো এইভাবে আমরা দাগগুলো দেওয়ার পর এই স্কেল দিয়ে এইভাবে যোগ করে নিব, এইভাবে যোগ করে নিব। তো এই হয়ে গেল কি আয়তলেখ। তারপর আমরা এই যে ব্যাখ্যাটা দিব। ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি গড়কে প্রকৃত শ্রেণীসীমার 1 একক এবং y অক্ষ বরাবর প্রতি গড়কে গণসংখ্যার 2 একক ধরে আয়তলক্ষ আঁকা হলো। মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত বাঙ্গা চিহ্ন দ্বারা গড়গুলো বিদ্যমান বোঝানো হয়েছে। সেক্ষেত্রে তোমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 11 নম্বর প্রশ্নে বলেছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। অর্থাৎ এই যে এই সারণী থেকে কি করবো আমরা গড় নির্ণয় করব। তো চলো আমরা এটার সমাধান দেখে আসি। তো সেক্ষেত্রে আমরা এই যে গড় নির্ণয় করতে হলে আমাদের যে ছকটি অর্থাৎ fi xi এই মানটি আমরা আমাদের লাগবে। তো এই মানটা করার জন্য কি করবো আমরা, যে এখানে দৈনিক বিক্রয় গণসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এটাকে ধরবো আমরা xi আর এটা ধরবো fi। তাহলে যে এই দুইটা গুণ করলেই আমরা fi xi মান পেয়ে যাব। এই দুইটা কলম আমরা গুণ করে দিব। তারপর কি করব, এগুলোকে মোট করব। n সমান হচ্ছে কত এখানে 40 আর সামেশন অর্থাৎ সিগমা fi xi এখানে হচ্ছে 89,225। তারপর আমরা কি করব, অর্থাৎ গড় নির্ণয় সূত্র লিখব। লেখার পর এই মানগুলো বসাবো। বসানোর পর এই যে n দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের ভাগ করলে ভাগফল আসবে এখানে 2230.625। তারপর এখানে এভাবে প্রায় লিখে দিব যে 2230 এই যে 63, অর্থাৎ 6 এখানে 3 কীভাবে হলো, এই যে 5 দেখতে পাচ্ছ যে 6, 2, 5, এই 5-এর বা 4-এর কোন সংখ্যা যদি থাকে আমরা জানি তার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাই এখানে এই যে 6, 3 দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো। এখানে বলছে নিম্ন গড় বিক্রয় 2230.63 প্রায় টাকা। এটা হচ্ছে উত্তর। আর এখানে বলছে যে বিষয়বস্তু পাঠ্য বইয়ের উত্তর ভুল আছে। তোমাদের যে পাঠ্য বইয়ের শেষের দিকে যে উত্তরগুলো থাকে এখানে উত্তর ভুল আছে। তো এটা তোমরা সঠিক করে নিও। তো সেক্ষেত্রে তোমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর এখানে 12 নম্বর প্রশ্নে কি বলেছে, এই যে নিচের 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকা নিচে দেওয়া হলো। অর্থাৎ 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় হচ্ছে এই টাকাগুলো। তো এখানে বলছে যে সাপ্তাহিক জমানোর গড় মধ্যক প্রচুরক নির্ণয় করতে। তো চলো আমরা এই 12 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো সেক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করব এই যে গড়, তারপর মধ্যক, তারপর প্রচুরক। তো আমরা গড় নির্ণয়ের সূত্র জানি যে গড় নির্ণয়ের সূত্র কি, উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো এখানে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো যোগ করব, যোগ করে যে যোগফল পাবো, অর্থাৎ এই যে তোমরা লক্ষ্য করে এখানে যে 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ এগুলো যোগ আকারে দেওয়া আছে। তো এগুলো হবে এই কত 6017 এদের যোগফল। এই যে মোট সঞ্চয়ের পরিমাণ আর মোট গৃহিণীর সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব। এখানে মোট গৃহিণীর সংখ্যা হচ্ছে কত 40। তাহলে এই যোগফলকে আমরা 40 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 150.43 টাকা প্রায়। তো এটাই হচ্ছে গড়। তারপর আমরা বের করব মধ্যক। তো মধ্যক নির্ণয় করতে হলে আমরা এই যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হবে। তো প্রথমে এই যে সাজানো আছে, অর্থাৎ মানে ঊর্ধ্বক্রম বলতে কি বুঝি, ছোট থেকে বড়। তো এই যে ছোট থেকে বড় সাজাবো। তারপর কি করব আমরা, যেখানে যে সংখ্যাগুলো উপাত্ত এখানে কত, এই যে n সমান হচ্ছে 40, তাহলে 40 একটা জোড় সংখ্যা। আমরা পড়েছিলাম মধ্যকের যে ভিডিওতে, সেই ভিডিওতে যে মধ্যক জোড় সংখ্যা হলে একটি সূত্র, বিজোড় সংখ্যা হলে আরেকটি সূত্র। তো যেহেতু এখানে জোড় সংখ্যা, তাই আমরা জোড় সংখ্যার সূত্রটি লিখব। সূত্রটি হচ্ছে n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ। তো যেহেতু এখানে n হচ্ছে 40, তাই n এর জায়গায় আমরা 40 বসাবো। তো এই যে 40। তারপর এগুলোকে আমরা যোগ করব, ভাগ করব। এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 21। তো এখানে হচ্ছে 20 ও 21তম পদ। তো এখানে যে 20 এবং 21তম পদ কত আমরা দেখি। তো এখান থেকে গণবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 21। আমরা এই যে এখানে বলা ছিল যে 20 এবং 21তম পদ,
এই যে 20 এবং 21তম, তাহলে এটা হচ্ছে কত 20তম পদ আর এটা হচ্ছে 21তম পদ। তাহলে এই দুইটা আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। এই যে 50 150 যোগ 150 ভাগ হচ্ছে 2, তো যোগ করলে আমরা পাবো 300, 300কে 2 দিয়ে ভাগ করলে এই 150 পাবো। তো এটা হচ্ছে মধ্যকের উত্তর। তারপর আমরা প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে এই যে লিখেছে উপরিউক্ত ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 ও 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3 বার করে আছে, অতএব প্রচুরক 140 ও 156 টাকা। তো তোমরা যদি এই যে লক্ষ্য করে এখানে আমরা দেখি এই যে 155 এখানে 2 বার, 156 1 2 3 অর্থাৎ 3 বার আছে। আর কোন সংখ্যা বলেছিল যে 140 সংখ্যাটা, তো এই যে 140 সংখ্যাটা 1 বার 2 বার 3 বার। তো এইভাবে আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা ঝটপট বলে দিতে পারবো যে কোন সংখ্যা কতবার আছে। তাই এখানে এই যে উত্তর হবে কত, অর্থাৎ প্রচুরক 140 টাকা ও 156 টাকা। তো এই যে এখানে গড়ের উত্তর দেওয়া আছে, তারপর মধ্যকের উত্তর কত, প্রচুরকের উত্তর কত। তো আই হোপ শিখে তোমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে এই যে অনুশীলনী 13 নম্বর থেকে সমাধান দেখব। তো আজকের ভিডিওটি তোমরা কেমন বুঝেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং তোমরা আমার ভিডিও কে কোথায় থেকে কোন জেলা থেকে দেখতেছো তোমরা সেই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে যাবে। সো সেক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।